আজকে আবার একটু সাকিবকে নিয়ে কথা বলবো। আগের দিন আমরা বোলার সাকিবকে নিয়ে কথা বলছি এবং বুঝতে পারছি যে সাকিব অ্যাকশনে এবং বল ধরার যে আঙ্গুলের অবস্থান এবং আঙ্গুলের টাইটনেস এইগুলোতে একটু পরিবর্তন আনায় এবং সঙ্গে একটু ফলো থ্রুতে পরিবর্তন আনায় অসাধারণ রেজাল্ট পাচ্ছেন বোলিংয়ে, যেটা এর আগে প্রায় 1 বছর ধরে মিসিং ছিল। সেই বোলিংয়ে দারুণ ধার চলে আসছে। ফলে ইন্ডিয়া সফরের আগে আমাদের যেরকম দরকার ছিল সাকিবকে বোলার হিসেবে সেরকমই পাচ্ছি, কিন্তু একটা দুশ্চিন্তা রয়েই গেছে। ইভেন যখন বাংলাদেশ দল ঢাকা ছাড়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে, তখনও অধিনায়ক শান্তকে এ বিষয়ে কথা বলতে হয়েছে যে সাকিবের ব্যাটিংটা দুশ্চিন্তার ব্যাপার কিনা। এর আগের দিন নির্বাচক হান্নান সরকার যখন প্রেস মিট করছেন, তখনও তাকে এ বিষয়ে কথা বলতে হয়েছে যে সাকিবের ব্যাটিংটা দুশ্চিন্তার কিনা। এখন দেখেন, আমরা যদি খুব কি বলি খোলা মনে কথা বলি, তাহলে এটা মানতে হবে যে এটা দুশ্চিন্তার ব্যাপার। কারণ আমরা তো সাকিবকে দুই রূপেই পারফর্ম করে আসতে দেখছি। ফলে একজন ব্যাটসম্যান সাকিবের অভাব হলে সেটা আমাদের জন্য বিরাট একটা সমস্যা হয়ে যায়। কারণ আমরা ধরেই নেই যে আমরা একজন বাড়তি খেলোয়াড় খেলাচ্ছি, কারণ সাকিব আছে, সাকিব থাকায় একজন বোলার একজন ব্যাটসম্যান বেশি পাচ্ছি। আবার ইদানিং মিরাজও ব্যাটে বলে দারুণ পারফর্ম করতেছে। ফলে আমরা এখন 13 জন খেলোয়াড় নিয়ে খেলার মতো একটা অবস্থায় আছি। কিন্তু সেই জায়গাটায় সমস্যা হচ্ছে সাকিবের ব্যাটিংটা আমরা ঠিক মতো পাচ্ছি না। তো সেখানে অনেকে আশাবাদ প্রকাশ করতেছেন যে যেহেতু ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট, সাকিবের একটি চেনা কন্ডিশন, সাকিব এখানে হয়তো ফিরে আসতে পারে। কিন্তু এরকম উপরালা ভরসা করে তো আর হয় না ব্যাপারটা। আমরা একটু তলায় দেখার চেষ্টা করছি যে সাকিবের ব্যাটিং এর ধসের শুরুটা কোত্থেকে হলো এবং কেন রান পাচ্ছিলেন না, সেই পরিস্থিতির কি আদৌ উন্নতির লক্ষণ আছে কিনা, সেই ব্যাপারটা আমরা একটু আলোচনা করব। দেখেন, সাকিবের ব্যাটিংটা প্রভাব পড়লো হচ্ছে গত 2023 ওয়ানডে বিশ্বকাপের সময়। এই ইন্ডিয়াতে ওয়ানডে বিশ্বকাপ হচ্ছিল, সে সময় সাকিব প্রথম অবজেকশন করলেন যে সাকিবের চোখে দেখতে সমস্যা হচ্ছে। এইটা একটা একেবারে নতুন ঘটনা ছিল আমাদের জন্য। সাকিবের বয়সী একটা ছেলে, যার আগে কখনো চোখের কোনো সমস্যা ছিল না, সে হুট করে বলতেছে তার বল অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে, তিনি বলকে ঠিকঠাক মতো দেখতেছেন না, যে পজিশনে থাকার কথা বল ওই পজিশনে দেখছেন না, যে আকৃতিতে দেখার কথা ওই আকৃতিতে দেখছেন না। এইটা একটা বড় ক্রাইসিস তৈরি করলো। সাকিব খুব দ্রুত চেন্নাইতে গিয়ে কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ, যারা ইন্ডিয়ার এবং সাবকন্টিনেন্টের বেস্ট চক্ষু বিশেষজ্ঞ, তাদের সঙ্গে বসলেন। তারা দেখে দেখে বললেন যে তার সিএসআর নামে একটা সমস্যা আছে। এটার ভাই মেডিকেল জার্গন অনেক বড়, আমার মনে করতে পারবো না। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্টেটমেন্ট দিয়েছিল মিডিয়াতে, সেখানেও ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী তিনি একই কথা বলেন যে সিএসআর হচ্ছে। সাকিব বিশ্বকাপ শেষে ক্রিকবাজ নামে একটা সংস্থাকে একটা ইন্টারভিউ দেন, সেখানে সাকিব বলেন যে তিনি ওই চোখের সমস্যা নিয়ে পুরো বিশ্বকাপটা খেলছেন, সেটা বাধ্য হয়েছেন। ইনফ্যাক্ট তিনি বল জাজ করতে পারতেছিলেন না। দেখেন, এইখান পর্যন্ত একরকম। এরপরে সাকিব বিশ্বকাপ থেকে সরাসরি আমেরিকায় চলে যান। আমেরিকা থেকে সাকিব ওখানে 3জন ডাক্তারের সঙ্গে যতদূর জানি কনসাল্ট করেন এবং তারা প্রথম সাকিবকে বলেন যে সিএসআর এই রোগটা শুনতে বা বহিঃপ্রকাশ চোখের হলেও এটা মূলত চোখের রোগ না। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আবিষ্কৃত হলো। কেমন ব্যাপার? এই যে এই সিএসআরটা বিভিন্ন অন্য ঘটনা থেকে হয়। তার ভিতরে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে হয়, প্রেগনেন্সির সমস্যায় হয়, উচ্চ রক্তচাপ থাকলে হয়, স্টেরয়েড বেশি মাত্রায় গ্রহণ করলে হয়। এবং সাকিব তো এগুলোর কোনোটাই আক্রান্ত না, ডাক্তার দেখে জানাইছেন। সেক্ষেত্রে কি তখন ডাক্তাররা বললেন যে সিএসআর এর সবচেয়ে কমন কারণ হচ্ছে মানসিক স্ট্রেস, ভয়াবহ মানসিক চাপ সিএসআর তৈরি করে। এই প্রথম ব্যাপারটা বোঝা গেল যে আসলে কি হচ্ছে। সাকিব দেখেন, ওই সময়টা আপনি 2023-এর ওই সময়টার দিকে যদি ফিরে তাকান, রাজনীতি, ব্যক্তি জীবন, তারপরে ক্রিকেটীয় সমালোচনা সবকিছু মিলে সাকিব ওই সময় ভয়ানক একটা মানসিক চাপের মধ্যে ছিলেন। ফলে সাকিবের মানসিক চাপ সংক্রান্ত একটা রোগ যে হতে পারে এটা খুব অমূলক কিছু না। তখন ডাক্তাররা বললেন যে এটাতে কি হয়, এটাতে হচ্ছে রেটিনার নিচে একটা তরল জমা হয়। এই তরল জমা হওয়ার ফলে মানুষের দৃষ্টি বিভ্রম হয়, সে কোনো জিনিসকে সঠিক জায়গায় দেখে না। ধরেন বল, সাকিবের তো সঠিক জায়গায় দেখতে হবে বল। এখন বল কি হয়, সাকিবকে হয়তো অফ স্টাম্পের উপরে বল দেওয়া হচ্ছে, সাকিব ওটা দেখছেন একটু সরে গেছে, অফ স্টাম্প থেকে 1 মিলিমিটার সরে গেছে। এই 1 মিলিমিটার সরে যাওয়াই কিন্তু ক্রিকেটারদের জন্য যথেষ্ট শেষ হয়ে যাওয়ার জন্য।
জাস্ট একটা সিম্পল, এটা আমি আগেও একবার বলছি, যে সিম্পলি আপনি ভাবেন যে একটা বল আপনি দেখলেন যে ওই বলটা পুল করার মতো পজিশনে চলে আসছে, তাহলে ওই পজিশনে আপনি পুল করলেন, কিন্তু বলটা অ্যাকচুয়ালি 1 মিলিমিটার উঁচু নিচু ছিল, মানে 1 মিলিমিটার ওপরে ছিল যা ভাবছিলেন তার চেয়ে, তাহলে কি হবে? ব্যাটের ওপরের কানায় বলটা লাগবে, লেগে একদম উপরে ক্যাচ উঠে যাবে, কিপার আরামসে ধরে নেবে। আবার সাকিবের খুব প্রিয় শট স্কোয়ার কাট, স্কোয়ার কাটটা সাকিব করলেন, ব্যাটের মাঝখানে লাগলো না, ব্যাটের ওপরে লাগলো, তাহলে কি হবে? স্লিপে অথবা ডিপ থার্ড ম্যানে গিয়ে ক্যাচ হয়ে যাবে। এটা দুটো উদাহরণ দিলাম, এরকম অজস্র ঘটনা ঘটতে থাকবে। ক্রিকেটে 1 মিলিমিটার বল এদিক ওদিক হওয়া মানেই আপনি বুঝতে, এদিক ওদিক হওয়া মানে আপনার পুরো শটটা সর্বনাশ হয়ে যায়। ফলে আপনি যে শটই খেলেন না কেন, আপনার ন্যাচারাল শট খেলবেন, আপনি আউট হয়ে যাবেন। এটাই ঘটছিল সাকিবের সঙ্গে। সাকিব আমেরিকায় বসে যেহেতু ফ্যামিলির সঙ্গে ছিলেন, ওনাকে নানা রকম সম্ভবত যতদূর জানলাম যে ইয়োগা করতে দেওয়া হলো, মেন্টাল স্ট্রেস লেভেল একটু কমলো, মেন্টাল স্ট্রেস কমে আসলো, সাকিব আবার বল সুন্দর দেখা শুরু করলেন। সাকিব আসলেন দেশে, দেশে এসে সাকিব নির্বাচনী প্রচারণায় শুরু করলেন। সাকিব সেবার মাগুরা থেকে নির্বাচন করছেন, তখন নির্বাচনী প্রচারণার প্রচন্ড হেক্টিক একটা টাইম গেল। এই সকালে এই করছেন, বিকেলে ওই করছেন, দুপুরে এই করছেন, শত শত সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন, একটা যাচ্ছে তাই অবস্থা। এই করতে গিয়ে ওনার যে মেন্টাল স্ট্রেস আবার একটা বাড়তি পর্যায়ে চলে গেছে, এটা হয়তো উনি নিজেও খেয়াল করেননি। এইটা করে এসে বিপিএল খেলতে এসে দেখেন যে উনি 2023 বিশ্বকাপে তো ভালো ছিল, এবার উনি কিচ্ছু বুঝতে পারতেছেন না, বল কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কোনো জাজই করতে পারতেছেন না। এখন কি হবে? বিপিএল এর খেলা ছেড়ে ভদ্রলোক চলে গেল সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকে মোটামুটি একটা ড্রপ দিয়ে পাঠানো হলো দেশে, হয় না। পরে আবার এক ম্যাচ খেলে লন্ডন গিয়ে আবার কিছু ট্রিটমেন্ট নিয়ে, কিছু ড্রপ নিয়ে দেশে আসলেন। এমনকি লন্ডন থেকে ফিরে সাকিব একদিন চশমা পরে প্র্যাকটিস করলেন, কিন্তু কোনো পরিস্থিতির উন্নতি হলো না। শেষ পর্যন্ত সাকিব কোনো ক্রমে বিপিএলটা যেহেতু কন্ট্রাক্ট হয়েছে, বিপিএল থেকে টাকা নিচ্ছেন কর্তৃপক্ষ ওই দলের কাছ থেকে, বলে সাকিবকে বিপিএল খেলতেই হলো। এবং শেষে কয়েকটা ম্যাচ এরকম হলো যে সাকিব 8 নাম্বার 9 নাম্বার বা ব্যাটিংই করলেন না, এরকম কয়েকটা ম্যাচ হলো, শুধু বোলার হিসাবে খেললেন। ওই সময় জিমি নিশাম খুব মজা করে একটা কথা বলছিলেন যে ও যদি চোখে নাও দেখে তাও আমি ওর পক্ষে খেলার পক্ষে, কারণ হচ্ছে যে ও চোখ বন্ধ করেও যে বল করতে পারবে, ওই কোয়ালিটির বোলিং সারা পৃথিবীতে কেউ পারবে না। জিমি নিশামের এই কথাটা শুনলে মানুষের একটু বোঝা উচিত যে সাকিব ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা কোন লেভেলে রেট করে, যে সে চোখ বেঁধে দিলেও সে অনেক বোলারের চেয়ে ভালো বল করবে। তো সেটাতে তো সাকিব সন্তুষ্ট হতে পারতেছিলেন না, যে আমি বল করতেছি ঠিক আছে, বল জাজ করার সময় সমস্যা হচ্ছে না চোখের, ওটা কিন্তু মানে ব্যাটিংটা করতে পারতেছি না। এরপরে যেটা হলো, সাকিব প্রায় 3 মাসের মতো সময় আমেরিকায় কাটালেন। এই সময় উনি লোকাল সার্কিটের কারোর সঙ্গে তেমন যোগাযোগ রাখেন নাই। ওখানে যতদূর অনুমান করা যায় উনি কোনো একাধিক বিশেষজ্ঞের সঙ্গে কাজ করছেন, এবং তারা মূলত মেডিটেশন জাতীয় ব্যাপারই তাকে করাইছে। এই মেডিটেশন জাতীয় ব্যাপার করায় ওনার মেন্টাল একটা রিল্যাক্স হয়েছে। কিন্তু এখানে আমরা যেটা জানতে পারলাম যে সাকিবের যখন মেন্টাল স্ট্রেস একদম ফ্রি হয়ে গেছেন, সেই সময়ে যেটা নতুন একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে যে ওকে মানে বল দেখতে আর সমস্যা হচ্ছে না, বা বল জাজ করতে সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে ওনার হেড পজিশন নড়বড়ে হয়ে গেছে। এটা কেন হলো? এটা হলো ওই সেই ইন্ডিয়াতে 2023 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে বিপিএল পর্যন্ত যতবার সাকিব নেটে বল জাজ করার চেষ্টা করছে, যেহেতু ওই চোখে ঠিক মতো দেখতে পাচ্ছে না, ও ভাবতেছে মাথাটা একটু সরালে বোধহয় দেখতে পাবো। এটা দেখবেন মানুষের স্বাভাবিক প্রবণতা। আপনার কোনো কিছু অবস্ট্রাগল সামনে আসলে তখন মনে হবে যে একটু উকি দিলে বোধহয় দেখতে পাবো, একটু নিচু থেকে তাকালে বোধহয় দেখতে পাবো। এইটা করতে গিয়ে হেড পজিশনটা নড়ে যাচ্ছিল বারবার। প্রতিটা ম্যাচের মধ্যে 10 বল খেলতেছে, ওই 10 বলের মধ্যে 3 বার হেড পজিশন নড়ে যাচ্ছে। নেটে প্র্যাকটিস করতেছে, 5 বার হেড পজিশন নড়ে যাচ্ছে। যারা ক্রিকেট খেলেন তারা কেউ যদি এই আলোচনা শোনেন, বিশেষ করে ব্যাটসম্যানরা কেউ, তারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কি নারকীয় ব্যাপার। একটা খেলোয়াড় সেই বাচ্চা বয়স থেকে শুরু করে সিনিয়র লেভেল পর্যন্ত একটা হেড পজিশন ফিক্স রাখার জন্য কাজ করে, তার একটা সুইটেবল হেড পজিশন তৈরি করা হয়। হ্যাঁ, এটাতে কখনো কখনো কোচরা চেঞ্জ আনেন, বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে নতুন সিচুয়েশনে মানায় নেওয়ার জন্য সূক্ষ্ম পরিবর্তন করতে হয়। একটু ওপেন চেস্ট খেললে আপনার হেড পজিশন একরকম হবে, একটু ক্লোজ চেস্ট খেললে আপনার হেড পজিশন একরকম হবে, এগুলো আলাদা ব্যাপার। কিন্তু আপনার অনিচ্ছায় যদি বারবার হেড পজিশন বদলে যায়, তাহলে তো ভাই আপনি রান করতে পারবেন না।
এখন সাকিব পড়লেন নতুন সমস্যায়, মানে মেন্টাল স্ট্রেস গেছে, চোখের সমস্যা গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে মাথা নড়ে যাচ্ছে বারবার, মানে অভ্যাসবশত ওই যে বারবার অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছিলেন, ওই অ্যাডজাস্টমেন্টটার চেষ্টা রয়ে গেছে, ফলে হেড পজিশন নড়ে যাচ্ছে। এখন কি করার? এবার টি-20 বিশ্বকাপের সময় আমরা দেখলাম অদ্ভুত জিনিস নিয়ে সাকিব টি-20 বিশ্বকাপে প্র্যাকটিসে নামলেন। এটা আমেরিকা থেকে সম্ভবত উনি সঙ্গে নিয়ে আসলেন কি একটা প্লাস্টিকের নেকব্যান্ড। এই প্লাস্টিকের নেকব্যান্ড হচ্ছে একটা মেডিকেল ইকুইপমেন্ট। এটা মূলত যাদের সার্ভাইকাল পেইন থাকে, মানে মেরুদণ্ড বা ঘাড়ের এখানে ব্যথা থাকে, তাদেরকে ডাক্তাররা প্রেসক্রাইব করেন যাতে ঘাড় বারবার নড়ানড়ি না করলে, নড়লে ব্যথা পাবে, এই জন্য ওই সার্ভাইকাল পেইন কমাতে এই নেকব্যান্ড দেওয়া হয়। সাকিব এই জিনিসটা ক্রিকেটে আমদানি করে ফেললেন, এবং মানে ওই সময় আমি ফাহিম ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম, ফাহিম ভাই বললেন সাকিব মনে হয় পৃথিবীর প্রথম মানুষ যে ক্রিকেট ব্যাটসম্যান যে কিনা যার হেড পজিশন ঠিক রাখার জন্য নেকব্যান্ড, প্লাস্টিকের নেকব্যান্ড নিয়ে মাঠে আসলো, এবং সেটা কিছুটা ভালো ফলাফলও পেল। প্রথম যেদিন সাকিব ওই নেকব্যান্ড নিয়ে প্র্যাকটিস করলেন আমেরিকাতে, তার পরদিন নেদারল্যান্ডের বিপক্ষে একটা 50 মারছিলেন, আপনাদের মনে আছে কিনা? এরপরে সাকিব পরেও একটা ম্যাচে ভালো করছেন, সে সময়ও ওই নেকব্যান্ড পরে প্র্যাকটিস করতেছিলেন। তার মানে বোঝা গেল যে সাকিবের মাথা ফিক্স করার একটা ব্যাপার ওই সময় পর্যন্ত ছিল। এরপরে কিন্তু সাকিবের আবার একটা খেলায় গ্যাপ পড়লো। এরপরে সাকিব কয়েকটা ওই যে আপনার ফ্রাঞ্চাইজি লিগ খেললেন কানাডাতে, আমেরিকাতে। তো এগুলোতে আমরা ঠিক জানলাম না যে তার কেমন, কিন্তু খুব বেশি রান পান নাই, ফলে সাকিব সমস্যাটা উতরাইছেন কিনা এটা আমরা বুঝতে পারতেছিলাম না। ইভেন পাকিস্তান ট্যুরেও রান পেলেন না, একটা ওই যে লাস্ট টেস্টে জয়ের সময়টা মাঠে ছিলেন, এছাড়া ব্যাটে বলার মতো কিছু নাই। বোলিং করতেছেন, দুর্দান্ত বোলিং পাকিস্তান ট্যুর থেকে শুরু হলো, সারের হয়ে অসাধারণ বোলিং করলেন, অসাধারণ বললেও কম বলা হবে। সে বোলিং মানে মনে হচ্ছিল যে সেই 11-12 সাকিব, কিন্তু ব্যাটে তো রান নাই। তাহলে কি সাকিবের হেড পজিশনের প্রবলেমটা সমাধান হয় নাই? এটা জানতে আমরা একটু যোগাযোগ করলাম, রোজ তো আর ফাহিম ভাইকে ধরা যায় না, আজকে একটু যোগাযোগ করলাম সাকিবের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর রাখেন এরকম একজনের সঙ্গে, সাকিবের একজন ঘনিষ্ঠ মানুষের সঙ্গে। এছাড়া যোগাযোগ শুনলাম আমাদের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কথা। তো এই ব্যাটিং কোচের কথা শুনলাম, আর ওই দুইটা সূত্র থেকে কিছু ধারণা পেলাম। সাকিবের স্বাস্থ্যের খবর রাখেন এরকম একজন বললেন যে সাকিবের চোখে এখন আর কোনো সমস্যা নেই। যদিও সাকিব সম্প্রতি খুবই স্ট্রেস তৈরি হওয়ার মতো পরিস্থিতিতে পড়ছেন, এবং এখনো সেই পরিস্থিতি বিদ্যমান, ক্ষমতার একটা পরিবর্তন হয়েছে, তার সংসদ সদস্য পদ চলে গেছে, তার নামে হত্যা মামলা হয়েছে, ফলে স্ট্রেস তো হবেই। তারপরও সাকিব এখনো পর্যন্ত সিএসআর এর কোনো প্রবলেম নতুন করে ফেস করেন নাই বলেই জানা যাচ্ছে, এবং হেড পজিশন নিয়েও কোনো সমস্যা হচ্ছে না। সাকিবের ঘনিষ্ঠ একজন, একদম সাকিবের মানে আমেরিকা থেকেই আমাকে একজন কনফার্ম করছেন যে সাকিবের হেড পজিশন নিয়ে এবং সিএসআর নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, সাকিব খুব নর্মাল আছেন। এখন হেম্পের কথার সঙ্গে আমাদের মিলে যাচ্ছে। কদিন আগে হেম্প বলছেন যে সাকিবের চোখের সমস্যা নাই বলে সে হেম্পকে কনফার্ম করছে যে চোখে দেখতে তার কোনো সমস্যা হচ্ছে না, বল অ্যাডজাস্ট করতেও সমস্যা হচ্ছে না। ইভেন হেম্প ওইখানে বলতেছেন যে ইয়েতেও কোনো সমস্যা হচ্ছে না, আপনার তার হেড পজিশনেও কোনো সমস্যা হচ্ছে না। তাহলে সাকিব কেন রান পাচ্ছেন না? দেখেন, এইটা হচ্ছে অফ ফর্ম, এটা হচ্ছে পিওর অফ ফর্ম, এখানে আর কোনো মেডিকেল ব্যাপার বা ক্রিকেটিং ব্যাপার জড়িত নাই, এটা হচ্ছে পিওর অফ ফর্ম। এখন অফ ফর্ম নানা সময় নানাভাবে আসতে পারে, কারোর ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলার পরেই একটা 6 মাসের অফ ফর্ম আসতে পারে, কারোর ক্যারিয়ারের মাঝামাঝি যেয়ে আসতে পারে, কারোর ক্যারিয়ারে এটা বারবার আসতে পারে। আমাদের আশরাফুল, লিটন, সৌম্য, এদের তো বারবার অফ ফর্ম আসতো, আবার ফর্ম কেটে যেত, ফর্ম ফিরে আসতো। পৃথিবীতে নানাবিধ ব্যাপার আছে। আবার সচিন টেন্ডুলকার জীবনে সেরকম অফ ফর্মের মুখোমুখিই হন নাই। ফলে অফ ফর্ম, যেটাকে ব্যাড প্যাচ বলে, ব্যাড প্যাচ কখন আসবে এবং সেটা কি শেষ কিনা, তবে 37-38-এর দিকে এসে ব্যাড প্যাচ আসলে লোকেরা একটা সাধারণ ডিসিশন নিয়ে না যে এটা ফিরবে না। এখন এটা সবার ক্ষেত্রে সত্যি না, সচিন টেন্ডুলকার তো 39-এও গিয়ে সেঞ্চুরি মারছে, তো আবার অনেকে 39-40-এ নতুন করে ব্যাটিং ফর্ম ফিরে পায়। ফলে সাকিবের এটা কি শেষের শুরু কিনা ব্যাটিং এর পার্সপেক্টিভে, বোলিং এ তো সে ঠিক আছে, ব্যাটিং এর পার্সপেক্টিভে শেষের শুরু কিনা, এটা লাস্ট ব্যাট প্যাচ কিনা বোঝা যাচ্ছে না। এটার জন্য আমাদের ওয়েট করতে হবে, এবং সম্ভবত ইন্ডিয়া সিরিজ দ্য পারফেক্ট প্লেস, যে জায়গায় সাকিবের এই অফ ফর্মটা কি স্থায়ী কিনা সেটা বোঝা যাবে।
কেন বোঝা যাবে? এটার একটা টেকনিক্যাল কারণ আছে। আপনাকে লিমিটেড ওভার খেলা খেলতে গেলে অফ ফর্ম থেকে বেরোয় আসার কোনো সুযোগ নেই। আপনি যতই হেম্প যেটা বলছিল যে ও নেটে দুর্দান্ত বল হিট করতেছে, ফলে প্রত্যেকটা বল একদম মাঝ ব্লেডে হিট করতেছে, ফলে ওর ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার মাত্র। হান্নান ভাই ওই দিন বলছে যে ও ফর্মে ফেরা থেকে একটা ইনিংস দূরে আছে, একটা 50+ ইনিংস খেললেই ও ফর্মে ফিরে যাবে। এরকম হয়, এটা শুধু ক্রিকেটের আশেপাশের লোকেরা বোঝে, আপনার ক্যাপ্টেন বোঝে, নির্বাচকরা বোঝে, কোচ বোঝে, কারণ তারা তাকে নেটে দেখতেছে। নেটে ব্যাটের হিট দেখলে আমরাও টুকটাক বুঝতাম, যখন নেট খুব কাছ থেকে দেখতাম কোন প্লেয়ারটা টাচে আছে কোন প্লেয়ারটা টাচে নাই, ওটা নেটে দেখলেও বোঝা যায়। তো তারা সবাই দাবি করতেছেন যে নেটে সাকিব দুর্দান্ত আছে, ফলে সাকিবের কোনো সমস্যা নেই। এখন তাহলে কি দরকার? লঙ্গার ভার্সন ম্যাচ খেলার সুযোগ। বলতে পারেন সেটা তো পাকিস্তানেও পাইছে। পাকিস্তানের পরিস্থিতিটা একদম সাকিবের মন মতো ছিল, এটা দাবি করা যাবে না, কারণ ওখানে ফর্মে ফেরার জন্য ওখানে পরিস্থিতি তো সবসময় ক্রিটিক্যাল ছিল। প্রত্যেক সময় আমাদের ব্যাটসম্যানদের ফাইট করতে হয়েছে, রিকভার করতে হয়েছে, ওই রকম পরিস্থিতির মধ্যে ফর্মে ফেরা একটু কঠিন। ইন্ডিয়ায় বরং, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব যে ইন্ডিয়া আমাদের কি ধরনের উইকেট দেবে। ইন্ডিয়ায় বরং আমরা দেখতে পাবো যে ইন্ডিয়া যে ধরনের উইকেট দিচ্ছে, অ্যাটলিস্ট ফার্স্ট ইনিংসে সাকিব খুবই তার প্রেফারেবল উইকেট পাবে ব্যাটিং করার জন্য। ফলে সাকিব এখানে ফর্মে ফেরার জন্য একটা সেরা সুযোগ পাবে। এখান থেকে হতে পারে যে সাকিব ফর্মে ফিরে গেল, একটা দুটো ভালো ইনিংস খেললো, তাহলে ম্যাজিকটা হয়ে যাবে। আর নতুবা হতে পারে যে এই সিরিজ শেষ হয়তো আমাদের বলতে হবে যে এখন থেকে বাকি যে কদিন আছে শুধু বোলার সাকিবের উপরেই আমাদের ভরসা করতে হবে। আমি এই সিরিজটার দিকে নানা কারণে তাকায় আছি, তার ভিতরে একটা বড় কারণ যে ব্যাটসম্যান সাকিবকে আদৌ আর কোনোদিন খুঁজে পাবো কিনা সেটা জবাব এই সিরিজে মিলবে। তো আমি আশা করি যে সেই সিরিজ জবাবটা ইতিবাচক হবে, সাকিব নিজেকে খুঁজে পাবেন এবং আমাদেরকে আরেকবার আশার বাণী শোনাবেন। আমরা ভরসা করতে পারবো অলরাউন্ডার সাকিবের উপরে। সেই দিনের অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।